আমি উড়িষ্যাকে একটু সাইডে রাখছি, কারণ উড়িষ্যায় বিজু জনতা দল ছিলেন, নবীন পটনায়কজি কাজ একটা ভালো করছিলেন, এবং সবাই জানে, সর্বজন বিদিত যে বিজেপির সাথে তার একটা কিন্তু সখ্যতা ছিল, কারণ তিনি সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে কাজ করতেন, এটা সবাই মানবেন, অতি বড় শত্রু। আমি বাকি তিনটে রাজ্যের মধ্যে, বিহার রিজনাল পার্টি ছিল, দীর্ঘদিন সন্ত্রাস বিদীর্ণ ছিল আরজেডির সময়, লালু প্রসাদের সময়। নীতিশ ক্ষমতায় এসছেন, নীতিশও তো জোটসঙ্গী বিজেপির, বকলমে বিজেপির সাপোর্ট না থাকলে ওই রকম একটা ম্যান্ডেট পায় না বা আরজেডিকে হারাতে পারে না। ঠিক একইভাবে ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গটা পরে আসছি, উড়িষ্যায় দীর্ঘদিন একটা অলিখিত সাম্যাবস্থা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ওখানকার বিজু জনতা দলের সাথে থাকার পরেও একটা সময় মানুষ কিন্তু বুঝেছে আঞ্চলিক দল, যখন বিজু জনতা দলের সর্বোচ্চ নেতা নবীন পটনায়কের একটা বয়সজনিত কারণে অসুস্থতা তৈরি হলো, তার কিছু পলিটিক্যাল ডিসকোর্সে দীর্ঘ ভুল, সেটাই কিন্তু মানুষ যখন বুঝতে পারলো যে এই রিজনাল পার্টি, একটা ছোট্ট ক্ষমতায় রিজনাল পার্টি সার্বিকভাবে রাজ্যের বিকাশ করতে পারে না, চাই সার্বিক একটা কনসলিডেটেড পার্টি, যেই পার্টি তৎকালীন কিন্তু রেডি হয়েছিল বিকল্প হিসেবে। দেখো, পরিবর্তন তখনই মানুষের মনে আসে দীর্ঘদিনের কোনো একটা শাসনের বিরুদ্ধে গিয়ে, সেটা শাসনের বিরুদ্ধে যেতে পারে, অপশাসনের তো অবশ্যই বিরুদ্ধে, যখন বিরোধী মতটা বা প্রতিষ্ঠানটা বা দল তৈরি হয়ে যায়। উড়িষ্যায় কিন্তু সেটা তৈরি হয়েছিল বিকল্প বিরোধী ভাবে বিজেপি। এই বিরোধিতার জায়গাটায় মানুষ যেদিন বুঝতে পেরেছে যে এখন বিজু জনতা দলের উপরে ডিপেন্ড করা মানেই বিজু জনতা দলে বিজুহীন আর নবীন পটনায়কহীন এমন একটা ব্যবস্থা আসতে চলেছে, যাতে এই বিজু জনতা দলের মতো রিজনাল পার্টি আর উড়িষ্যায় সেই উন্নয়নের জোয়ার আনতে পারবে না, বরং একটা ম্যাসাকার বিশৃঙ্খলা তৈরি হবে। এবার চলে আসো বিহারে আরজেডি কি করতো? অ্যাপিসমেন্ট পলিটিক্স করতো। রিজনাল পার্টিগুলোর একটা প্রবলেম হচ্ছে, তারা সংকীর্ণ বলয়ে একটা এলাকাকে আন্ডার ডেভেলপমেন্ট করে দেয়। ঠিক যেমন পশ্চিমবঙ্গ, ঠিক যেমন ঝাড়খণ্ড। কি হয়েছে পশ্চিমবঙ্গে? কি হয়েছে 15 বছরে? পশ্চিমবঙ্গে উন্নয়ন তৃণমূল নেত্রী করেননি, তাই তাকে অ্যাপিসমেন্ট করতে হয়েছে। তুমি তাকিয়ে দেখো ঠিক ঝাড়খণ্ডে মূল প্রবলেমটা কি? আদিবাসী অধ্যুষিত ঝাড়খণ্ডে মূলত এই মুহূর্তে জনবিন্যাস পাল্টে যাচ্ছে। ওখানকার বড় চ্যালেঞ্জ হচ্ছে আদিবাসীদের জমি রক্ষা। সেই জমিটা তারা রক্ষা করতে পারছে না, কারণ জনবিন্যাস পাল্টে দিয়ে ওখানে একটা বড় সেকশনে ঢুকে পড়েছে মুসলিম এবং খ্রিস্টান। ফলে আদিবাসীরা হয় কনভার্ট হচ্ছে, আর না হলে ভূমিহীন হচ্ছে। এই চারটে রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের এই মুহূর্তে আঞ্চলিক দল হিসেবে তৃণমূল এবং ওখানে শিবু সোরেনের ছেলে হেমন্ত সোরেন, এদের দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, এদের ভূমিকাটা সেম। ডেভেলপমেন্টে মন নয়, ডেভেলপমেন্টের পরিধিও এরা জানা নেই, বরং অ্যাপিসমেন্ট করে ক্ষমতায় টিকে থাকা। এই কারণে এই দুটো রাজ্যে কিন্তু মানুষ ডিটেস্টেড, স্বাধীনতার পরে ডিটেস্টেড বিজেপি। যদিও ঝাড়খণ্ডে বিজেপি একটা সময় ছিল, এটা আবার ভুল হবে সংক্ষিপ্ত সময়ের জন্য, কিন্তু পশ্চিমবঙ্গে দীর্ঘ স্বাধীনতার পরের ইতিহাসে কংগ্রেস 30 বছর থেকেছে, কোনো কিছু ডেভেলপমেন্ট করেনি। মাসুল সমীকরণ নীতি তার সরকারি সেন্ট্রাল গভর্নমেন্টে এনে সমস্ত শিল্পায়নে ভাটা এনে দিয়েছিল পশ্চিমবঙ্গে। রঞ্জিত গোয়ের বইটা পড়লে বুঝতে পারবে। তারপরে আসলো 34 বছরে বাম শাসন, মাঝখানে কিছুদিন বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, বিভিন্ন যুক্ত ফ্রন্টের খিচুড়ি লাবড়া সরকার, যেগুলো বাংলাকে শেষ করে দেওয়ার পরে 34 বছরের রেজিমেন্টেশন, বামেদের হাত ধরে সন্ত্রাস, অ্যাপিসমেন্ট, অনুন্নয়ন একসাথে বাংলাকে 3.5 দশক নষ্ট করেছে, বাংলায় দীর্ণ বিতীর্ণ করেছে বাংলাকে। তৃণমূল 15 বছরে তাকে যোজন বাড়িয়েছে। আজকে বিজেপির হাত ধরে এ বাংলার একটা বড় অংশ চাইছে পরিবর্তন। দেখো, পরিবর্তনটা তো 21-তেই চলে আসতো যদি না সাংগঠনিক স্তরে কিছু ভুল সিদ্ধান্ত বিজেপি না নিতেন। ফলে এ রাজ্যের কিন্তু সাধারণ মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে।
আর এই মুখিয়ে থাকা পরিবর্তনের দ্বিতীয় দল হিসেবে, প্রধান বিরোধী দল হিসেবে বিজেপির আকস্মিক, তুমি শুনলে অবাক হবে, আমার কাছে কিছু কাগজ আছে, এই আমি লাস্ট নির্বাচনে কয়েকটা জায়গার কথা বলছি, আমি একদম প্রান্তিক জেলা পুরুলিয়ার পাড়া বিধানসভা, রঘুনাথপুর, এই বিধানসভাগুলো মূলত এসটি এসসি, পাড়া তো এসসি বিধানসভা। এখানে তুমি যদি 2019-এর নির্বাচনটা, আমি বেশি দূর যাচ্ছি না, 2019 না 2016, 2016-এ বিজেপি ছিল 6.26% ভোট, অনলি 6.26%, মানে বিরোধী দলের তকমাটাও তারা পায়নি। হঠাৎ করে 19-এর নির্বাচন পার্লামেন্টারি ডেমোক্রেসিতে 54.41, ফার্স্ট দল এমপি ইলেকশন জিতল। তারপরে 21-এর নির্বাচন 45.02 বিজেপি, সবচেয়ে হাইয়েস্ট পাড়া বিধানসভাটা জিতলেন তারা। তারপরে 24-এর নির্বাচনে 43.53। তুমি ভাবো যে দলটি 3 বছর আগে 6% ভোটার বিজেপির খাতায়, সেই দলটা 3 বছরের মাথায় কত বড় মিরাক্কেল, যারা তোমার দর্শক তারা এই পরিসংখ্যান থেকে বুঝে নিক, রাজনৈতিক সচেতন পরিসংখ্যান দেখে বুঝুক। রঘুনাথপুর, আমি প্রান্তিক অঞ্চলটা কেন ধরলাম, আমি উত্তরবঙ্গেও তোমাকে পরিসংখ্যান দেখাবো, যে রঘুনাথপুর এই বিধানসভাটা এসসি, এটাও এসসি বিধানসভা, প্রান্তিক বিধানসভা। 14 সালে বিজেপির ভোট ছিল, 16 সালে বিজেপির ভোট ছিল 12.92, বোঝো, যেখানে সিপিআইএম ছিল 35.02, সেখানে 19-এর নির্বাচনে তারা হয়ে দাঁড়ালো 54.6, অলমোস্ট 5 গুণ ভোট বাড়িয়ে এমপি ইলেকশনটায় ওরা কিন্তু সিকিউর করলো পুরুলিয়ার লোকসভাটা। তুমি চলে যাও একইভাবে বান্দোয়ান, পুরুলিয়ার এসটি সিট, সেখানে আদিবাসী, পড়াশোনা না জানা আমরা তো জানি, শহরে মানুষ তো তাই ভাবে আদিবাসীদের সম্পর্কে, তাদের এটা দেখো, বোধটা দেখো, যে 2016 সালে যেখানে সিপিএম 38.54 এবং তৃণমূল 47.85, সেখানে এই 2019-এ তারা তৃণমূলকে টপকে বিজেপি ছিল 2016-তে 6.6, অর্থাৎ হয়তো জামানতটাও বাজেপ্ত হয়েছিল তাদের ভোটে, তারা দাঁড়ালো গিয়ে 43.5%, এবং এই বিধানসভাটা তারা জিতলেন, মানে লোকসভাটা জিতলেন, এবং পরবর্তীকালে ভোটের শতাংশ গ্র্যাজুয়ালি বাড়ল। অর্থাৎ সাধারণ প্রান্তিক মানুষরাও বুঝেছিল 3 বছরের মাথায় কয়েকশো গুণ ভোটটা বাড়িয়ে দিয়ে যে আমাদের উন্নয়ন এই আঞ্চলিক দলের হাতে থাকলে হবে না, সিকিউরড নয়, তাই কিন্তু ওখানে উজাড় করে ভোট, মানে এটা কোনো ভোট কৌশলই এই ব্যাখ্যাটা দিতে পারেনি এত ভোটও বাড়তে পারে, মিরাক্কেল। নিশ্চয়ই ভোট চুরির কোনো অভিযোগ ওঠেনি। রুলিং তৃণমূল তাদের সরকারের সময় 16 থেকে 19-এ এই 3 বছরে এই প্রান্তিক অঞ্চলগুলো, উত্তরবঙ্গ, একটা পার্টির অফিস নেই বিজেপির, 19-এর নির্বাচনে এমপি ইলেকশন জিতলো, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জিতে গেল, দার্জিলিং দিনের পর দিন জিতছে। অর্থাৎ এই যে বিজেপি, এই যে শক্তি, যেই শক্তিটা স্বাধীনতার পরে অন্তত বঙ্গে নেই, অথচ তাদের দলটারই বকলমে প্রতিষ্ঠাতাকে একজন বাঙালি, শ্যামাপ্রসাদ মুখার্জি, সেই জায়গায় দাঁড়িয়ে বাঙালি যে স্বাধীনতার এত বছর পরেও দলটির মধ্যে তাদের একটা মুক্তির পথ, উন্নয়নের পথ খুঁজে পাচ্ছে, তার এই ভোট পরিসংখ্যান থেকে তার একদম পরিষ্কার। তাই তোমাকে আমি পরিসংখ্যান দেখে বললাম যে একটা দল মাত্র 3 বছরে কি করে 10 গুণের কাছাকাছি ভোটার বাড়িয়ে ফেলতে পারে স্বাভাবিক ভোটে। जब विजन बड़ा हो, जब नेतृत्व निर्णायक हो, तब विकास सिर्फ घोषणा नहीं, वास्तविकता बनता है। आज महाराष्ट्र उसी वास्तविकता को जी रहा है। प्रधानमंत्री नरेंद्र मोदी के आत्मनिर्भर भारत के संकल्प ने भारत को वैश्विक निवेश का सबसे भरोसेमंद केंद्र बनाया है। दुनिया की बड़ी अर्थव्यवस्थाएं आज भारत में अवसर देख रही हैं, और उस अवसर का सबसे मजबूत स्तंभ है महाराष्ट्र। उद्योग, निवेश और निर्यात के क्षेत्र में महाराष्ट्र लगातार देश में अग्रणी राज्य रहा है। चाहे औद्योगिक उत्पादन हो, चाहे विदेशी निवेश आकर्षित करना या फिर इंफ्रास्ट्रक्चर की मजबूती, महाराष्ट्र ने कई राज्यों से आगे निकलकर अपनी अलग पहचान बनाई है।
दावोस 2025 में महाराष्ट्र ने 15.72 लाख करोड़ रुपए के निवेश समझौते कर नया रिकॉर्ड स्थापित किया। ये केवल कागजी समझौते नहीं हैं, इनमें से 80% परियोजनाएं क्रियान्वयन के चरण में है, जो भारत में सबसे अधिक है। यही महाराष्ट्र की कार्य संस्कृति है, घोषणा से जमीन तक की तेज यात्रा। मुख्यमंत्री देवेंद्र फडणवीस के नेतृत्व में नई औद्योगिक नीति 2025 लागू की गई। स्पष्ट दिशा, सरल प्रक्रियाएं और निवेशकों के लिए स्थिर वातावरण के साथ राज्य का लक्ष्य है 16 लाख नए रोजगार सृजित करना। हर जिले में उद्योग, हर युवा के लिए अवसर। 36 प्लग इन प्ले MSME पार्क तैयार किए गए हैं, जहां भूमि, बिजली और आधारभूत सुविधाएं पहले से उपलब्ध हैं। उद्योग शुरू करने में अब कोई अनावश्यक देरी नहीं। मैत्री 2.0 पोर्टल AI चैटबॉट के साथ अनुमतियों की प्रक्रिया को पूरी तरह डिजिटल, पारदर्शी और तेज बना रहा है। प्रधानमंत्री नरेंद्र मोदी का विजन, मुख्यमंत्री देवेंद्र फडणवीस का नेतृत्व और महाराष्ट्र की उद्यमशील ऊर्जा मिलकर बना रहे हैं एक नया औद्योगिक भविष्य। महाराष्ट्र, निवेश का विश्वास, विकास का भविष्य।